নমস্কার, আজ আপনারা দেখছেন আজকের সংবাদ। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। বাংলাদেশ পালাতে গিয়ে তারা খেয়েছেন, ধরা দিতে যাওয়ার আগে এনআইএর হাতে ধরা পড়লেন তৃণমূলের শওকত মোল্লা। মমতার কালীঘাটের বৈঠকে মাত্র ৮ বিধায়ক, ৬ সাংসদ, ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। অরূপ স্বরূপের সুরুচির সঙ্গে বেডরুম, ছা চকচকে শৌচাগার, ভেতর থেকে মিলল বহু ভোটার কার্ড। একাধিক অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত যাবে, তাই শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বোমা কল্যাণের। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা হুমায়ুন কবিরের, সংসদে গেলে সাপোর্ট করতে পারি। মমতার আস্থার ববি জামানার অবসান, কেন রাতারাতি ৭.৫ বছরের মেয়র পর্বে ইতি টানলেন ফেরহাদ। চেয়ারের মর্যাদা রাখতে পারেনি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা ফেরহাদের। ববিদাকে ফোন করব, ফেরহাদের পদত্যাগের পর জল্পনা বাড়ালেন আসল তৃণমূল ঋতুব্রত। তৃণমূলের বড় সড় সাংগঠনিক রদ বদল, ডানা ছেটে অভিষেকে রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা। তৃণমূলে থেকে আর লড়াই করা সম্ভব নয়, কংগ্রেসে যোগদান মেখলিগঞ্জের পুর প্রধানের, লাইনে আরও 5 কাউন্সিলর। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকী, সঙ্গে যুগ্ম ডেরেক ও দোলা। জুন মাসে বঙ্গে ডাবল ধামাকা, প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গে ইতিহাসের নতুন অধ্যায়, তোলপাড় রাজনীতির অলিন্দ। ক্ষমতা বদলের প্রথম ধস, শুভেন্দুর গড় দিয়ে শুরু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। বাংলার মসনদ হাতছাড়া হতে দিল্লি দখলে মরিয়া তৃণমূল সুপ্রিমো। 8ই জুন রাজধানীতে হাই প্রোফাইল ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা অভিষেক। নেতাজির স্বপ্ন পূরণ করতে পারলাম না, কলকাতার মেয়রের পদ ছেড়ে আক্ষেপ, বিদায় ফেরহাদের। কংগ্রেস ভাঙার পাপের ফল ভুগছেন মমতা, ইতিহাসের পাতা উল্টালেন আব্দুল মান্নান। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তদন্ত শুরু, একাধিক অনিয়মে অভিযোগ অভিষেকের ক্লাবের বিরুদ্ধে, দখলমুক্ত বিধাননগরের মাঠ। বিদ্রোহে টালমাটাল তৃণমূল, ঋতুব্রতর বিরোধী দলনেতা পদকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কল্যাণের। ত্রাণের সারি ও মশারিতে ঠাসা প্রাক্তন বিধায়কের গুদাম, উদ্ধার কন্ডোম। অন্ডালে উত্তেজনা থামাতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কেন গ্রেপ্তারের পর অভিযুক্তের কোমরে দড়ি পরানো হচ্ছে, কেন রাস্তায় ঘোরানো হচ্ছে, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। রাজ্য জুড়ে 1 কোটির বেশি গাছ লাগাবে সরকার, শুক্রবার 6 লক্ষ বৃক্ষরোপণ ঘোষণা শুভেন্দু। ওড়িশার রাস্তায় গাড়ি ফেলে বেপাত্তা সুশান্ত, 3 কোটি তোলাবাজি মামলায় তৃণমূল কাউন্সিলরকে খুঁজছে পুলিশ। রক্ষা কবচে অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, 2 বার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন আইনজীবীরা। স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, চত্বরে মিলল সিরিঞ্জ ও মাদকের শিশি, নবগ্রামে তীব্র আতঙ্ক। হাসপাতালে শেষে দিন গুনছেন বাবা, দেখভালের জন্য হোটেল ভাড়া করেন পুত্র। পরিবারের 8 জনের মৃত্যু দিল্লির অগ্নিকাণ্ডে। তোলাবাজির পর অসিতের নামে ধর্ষণের চেষ্টার অভিযোগ, জেলের পথে প্রাক্তন বিধায়ক বললেন ভগবান বিচার করবেন। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে শনিবার যন্তর মন্তরে ককরোচ পার্টি, ফিরছেন প্রতিষ্ঠাতাও, অনুমতি চায়নি বলছে পুলিশ। তৃণমূল বিধায়ককে চোর বলে বাড়ি ঘেরাও করলেন মহিলারা, বাগনানে বিক্ষোভ সামলাতে গেল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কাউন্সিলরদের অনুরোধ সত্ত্বেও দপ্তর ছাড়লেন কমলাকান্ত কাটোয়ার, পুরপ্রধান বললেন শরীর আর চলছে না। সভাধিপতির পদ ছাড়লেন উত্তম বারিক, মুখ্যমন্ত্রী শুভেন্দু। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। বিধানসভার পর লোকসভাতেও ভাঙছে তৃণমূল, জল্পনার মাঝে এবার মমতার ব্যর্থতাকে দোষে পোস্ট করলেন সাংসদ কাকুলি। সেখানেও তোতা পাখি করে রেখেছিলেন সিবিআই এর আইনজীবী, বিস্ফোরক অভয়ের বাবা। অভিষেকের কথাই শেষ কথা নয়, দলের খোল নলচে বদলে, বড় সিদ্ধান্ত বিদ্রোহ বিপন্ন মমতার। ম্যানগ্রোভ কেটে ক্যাফে, শওকত পুত্র ইমরানকে নোটিশ, প্রশাসনের দলিল দেখাতে না পারলে চলবে বুলডোজার। আবার দ্বিতীয় হুমকির সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ।
বড় ভাইয়ের শাস্তির অপেক্ষায় রয়েছি। একা স্বরূপ নয়, কোন রাঘব বোয়ালদের গ্রেপ্তারির দাবি লকেটের। 5 মাসের লক্ষাধিক কোটির ধাক্কা, বড়সড় লোকসানের মুখে মুকেশ আম্বানি পিছুলেন ধনকুবেরদের তালিকাতেও। মোদির আবেদনের সাড়া দেননি দিদি, পালাবদল হতে কেন্দ্রের সঙ্গে মৌ সহ স্পিকারের। রাজ্য বিধানসভায় জুড়ল কেন্দ্রীয় মঞ্চে। নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার, ক্রুদ্ধ জনতার নামল বাহিনী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রী সোনালী চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা। টালিগঞ্জের ত্রাস, স্বরূপ বিশ্বাসের 14 দিনের পুলিশ হেফাজত, সুরজিৎ সঙ্গে ভাঙচুর চালিয়ে উদ্ধার বিলাসবহুল এসি বেডরুম। 20 বছর পর এমনটা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে মাঠ মাতাবেন 4 ভারতীয় বংশোদ্ভূত। ইন্ডাস্ট্রিতে কেউ কোচই নয়, স্বরূপে শ্রীলতা হানির মামলায় রূপার নিশানায় কারা, কি বলছেন স্বপন দাশগুপ্ত। কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর। ওয়াটার মেট্রো নিয়ে কি বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর। সব কর্মফল, তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হতো বিস্ফোরকদের। কিমের দেশে জিনপিং, ইরান ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চীন কোরিয়া। বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য 2 দেশের টেস্টেও উঠল ভারতীয় দলের নেওয়ার দাবি। লাগাম ছাড়া তোলাবাজির অভিযোগ, স্বরূপকে হেফাজতে নিল পুলিশ। টেকনিশিয়ানরা বেশি ভুগেছেন, আমরা অনেক আগেই মুখ খুলেছিলাম, স্বরূপের গ্রেপ্তারিতে বললেন অনির্বাণ। আবহাওয়ার খেল শুরু, টানা 7 দিন ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আগাম খবর। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধরা দেওয়ার আগে ধরা পড়লেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে গ্রেপ্তার করল এনআইএ। বৃহস্পতিবার বাংলাদেশ পালানোর সময় চুনাখালীতে তারা খান শওকত। তবে আলিপুর কোর্টে দুপুরে হাজির করানো হয় শওকত বাহিনীর কয়েকজনকে। সারা দুপুর কোর্ট চত্বরে তাদের নজরবন্দি করে রেখেছিল এনআইএ। জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল একজনকে। আর উপায় নেই বুঝে রাতে নিউ টাউনের কেন্দ্রীয় সংস্থার দপ্তরে যাওয়ার কথা ভাবছিলেন শওকত। তবে তার আগে বারুইপুরের মাঝ রাস্তা থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে শওকতের জীবনতলার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ। বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা, তখন পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালায় তারা। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্র ধরেই তল্লাশি অভিযান চলে। বিধানসভা ভোটের দিন কয়েক আগে বিস্ফোরণের একজনের প্রাণহানি হয়, জখম হন বেশ কয়েকজন। ওই ঘটনায় আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্তের দাবি করেন। শেষমেশ তাই হয়। পুলিশের হাত থেকে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হয়েছেন একাধিক, সেই সূত্র ধরে শওকতের খোঁজে ছিল এনআইএ। কিন্তু বিপদ বুঝে বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা, এমনটাই সূত্রের খবর। যদিও সেই চেষ্টা সফল হয়নি, নিচের জেলাতেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কাছের লোকজন ধরা পড়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আত্মসমর্পণ করতে হয়নি, তার আগেই শওকতকে গ্রেপ্তার করে নিয়ে আসে এনআইএ। এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর দলের অন্তরে বিদ্রোহের চরম আকার ধারণ করেছে। শুক্রবার কলকাতার কালীঘাটে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ডাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে তীব্রভাবে ধরা পড়ল সেই ফাটল। তৃণমূলের 28 জন লোকসভার সাংসদের মধ্যে মাত্র 4 জন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি 13 জন রাজ্যসভার সাংসদের মধ্যে 11 জন এই হাই প্রোফাইল বৈঠক এড়িয়ে যান। সব মিলিয়ে দলনেত্রীর জরুরি তলবে সাড়া দিলেন মাত্র 8 জন বিধায়ক এবং 6 জন সাংসদ। যদিও এই বিপুল অনুপস্থিতি নিয়ে দলের তরফ থেকে সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে দলের অন্তরে মমতা দাস কতটা শিথিল হয়েছে। এদিকে এই বিদ্রোহের আগুন আরও ঘি ঢেলেছে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক তথা বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিদ্রোহী বিধায়কদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং ইতিমধ্যে তাদের কাছে 2/3 বেশি বিধায়কের সমর্থন রয়েছে। আসন্ন বিধানসভা অধিবেশন শুরু হলে এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে তৃণমূল সাংসদের একাংশই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছে কিনা তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। ঋতব্রত বাবু জানান, বিগত 7 দিনে কোনো সাংসদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ না হলেও সূত্রের খবর অনুযায়ী অন্তত 20 জন তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
ভবানীপুরের মতো নিজের গড় হিসেবে পরিচিত কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর থেকে এই ক্ষোভের সূত্রপাত। দলের এই ভরাডুবির পর বহু নেতাই প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য ও নেতৃত্ব দেওয়ার শৈলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তৃণমূলের ইতিহাসে এই প্রথম এমন তীব্র অভ্যন্তরীণ সংকটের সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে ইতিমধ্যে দলের ৮০ জন বিধায়কের মধ্যে ২ জনকে বহিষ্কার করেছে দলনেত্রী। কিন্তু তাতেও ভাঙন আটকানো যাচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বহু বিক্ষুব্ধ বিধায়ক এখন দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, যা তৃণমূলের রাজনৈতিক অস্বস্তিকে এক বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। পুরনো দিনের কথা বলতে গিয়ে স্মৃতি মৃত্যুর হয়ে পড়লেন ফিরহাদ হাকিম। কখনো তার গলা থেকে ঝরে পড়ল আক্ষেপ। শুক্রবার দুপুরে কলকাতা পুরসভায় পৌঁছন ফিরহাদ হাকিম। অবশ্য তার আগে থেকে তার ইস্তফার খবর ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। বিকেল 4টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে নিজের সেই কথা ঘোষণা করলেন। ফিরহাদ বলেন, চেয়ারের মর্যাদা রাখতে পারছিলাম না, নেতাজিকে সম্মান জানাতে পারেননি বলে আক্ষেপ করেন। 2018 সালে 3রা ডিসেম্বর প্রথমবার মেয়র হন ফিরহাদ। তারপর থেকে প্রায় 7.5 বছর মহানাগরিকের দায়িত্ব সামলেছেন তিনি। এদিন বিকেলে প্রথম সাংবাদিক সম্মেলন করেন। সেখানে মেয়র হিসেবে তিনি কি করেছেন, কি করতে পারেননি বিস্তারিত জানান। তারপরে জানান তার ইস্তফার কারণ। সাংবাদিক বৈঠক শেষে চেয়ারপারসন মালা রায়ের ঘরে যান ফিরহাদ। সেখানে নিজের পদত্যাগপত্র জমা দেন। 3 জন বড় চেয়ারম্যানের পর মহানাগরিক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদহীন পুরসভা কিভাবে চলবে, এই প্রশ্নের উত্তর পুর কমিশনার স্মিতা পাণ্ডে বলে দেন, পুরো প্রস্তুত। পুরসভার মেয়র পদে কোভিড সামলানোই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানালেন ফিরহাদ। তিনি বলেন, বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ করেছি, নিকাশি সমস্যার সমাধান করেছে অনেকটাই। তবে মেয়র পদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড সামলানো। আমফানও বড় চ্যালেঞ্জ ছিল, সেটাও আমরা দক্ষ হাতে সামলে দিয়েছিলাম। আক্ষেপের কথা বলতে গিয়ে সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আনলেন ফিরহাদ। 1930 সালে কলকাতার মেয়র হয়েছিলেন নেতাজি। ফিরহাদের কথায়, একবার ঠনঠনিয়ায় জল জমেছিল। পরিস্থিতি দেখতে নেতাজি কোমর সমান জলে গামবুট পরে হেঁটে হেঁটে ঠনঠনিয়ায় গিয়েছিল। তাকে সম্মান জানানোর ইচ্ছে ছিল, হলো না। ইস্তফা দেওয়ার কারণ জানাতে গিয়ে নিজেকে নিধিরাম সর্দারের সঙ্গে তুলনা করেন তিনি। ফিরহাদের কথায়, আমি মেয়র ছিলাম, আবার পুরো নগর উন্নয়ন মন্ত্রীও। ফলে এখানে যা পাশ হয়েছে তা ওখান থেকে স্যাংশন করিয়ে আনতে কোনো অসুবিধে হয়নি। এখন সেটা হচ্ছে না। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন রায়রা কলকাতার মহানাগরিকের দায়িত্ব সামলেছেন। ফিরহাদ বলেন, আমি তাদের চেয়ারে বসবো কোনোদিন ভাবিনি। রাতে তাদের কথা ভাবলে গায়ে কাঁটা দিত। আজও তাদের প্রণাম করে বাড়ি থেকে বেরিয়েছি, সেই চেয়ার আঁকড়ে থাকতে চাইনি। অবশ্য ফিরহাদ যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে মেয়াদ শেষের আগের ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তিনি। শুধু লিখেছেন, 1980-র কেএমসি আইন কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করছি। এই ইস্তফা অবিলম্বে কার্যকর হবে। এরপরেই সবাইকে শুভেচ্ছা জানান তিনি। ফিরহাদ লিখেছেন, কলকাতার মানুষের সেবা করার সুযোগ পাওয়াটা অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় আপনারা মেয়র ইন কাউন্সিলের সদস্যের এবং সমস্ত কাউন্সিলরদের কাছ থেকে যে সহযোগিতার সমর্থন পরামর্শ পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দিন কয়েক আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল বেডরুম। তা নিয়ে চর্চার মাঝে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার কার্যালয়ের হদিশ মিলল বিছানা বালিশের ড্রয়ারে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন তিনি। তবে তৃণমূলের ভরাডুবি হতেই তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলো ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে মজুত করে রেখেছেন বিধায়ক। শুক্রবার সেই খুব ব্যাপক আকার নেয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। তারা ঢুকে পড়েন কার্যালয়ে। সেখানে দেখতে পান ত্রিপল সহ বিভিন্ন জিনিস, যা আমজনতার পাওয়ার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপরে প্রকাশ্যে আসা চাঞ্চল্যকর বিষয়। দেখা যায় বিধায়কের কার্যালয়ের ভেতরে সুসজ্জিত দুটি ঘর। দুটোতেই রয়েছে বিছানা, তোশক, বালিশ। একটা ঘরে ড্রয়ার খুলতে চক্ষু চড়ক গাছ, তাতে ভর্তি কন্ডোমের প্যাকেট। বিষয়টা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবে চরমে উঠেছে স্থানীয়দের ক্ষোভ।
স্থানীয় বিজেপি নেতার কথায় দীর্ঘদিন ধরে এরা এসব করে আসছিল, মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কথায় যেটিকে কার্যালয় বলা হচ্ছে সেটি আদতে ইসিএল এর গেস্ট হাউস। তাকে ফাঁসানোর জন্য সেখানে কন্ডোম রেখে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পোড়া নোট উদ্ধারের সূত্র ধরে সুরেন্দ্রনাথ কলেজে মিলেছে তৃণমূল নেতার বেডরুম। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে এসি, ফ্রিজ কি ছিল না, সেই বেডরুমে মিলেছিল কন্ডোম। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি এবার পাণ্ডবেশ্বরে। বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর চরম অভ্যন্তরীণ বিদ্রোহে আক্ষরিক অর্থেই আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেল তৃণমূল কংগ্রেস। দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি পেশ করেছেন। এই নজিরবিহীন বিদ্রোহের আবহে বিধানসভা স্পিকার কর্তৃক বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়াকে সম্পূর্ণ বেআইনি বলে তোপ দেগেছে তৃণমূল। এর বিরুদ্ধে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক জরুরি বৈঠক শেষে তিনি স্পষ্ট জানান, আমরা রাজপথেও লড়ব, আবার আদালতেও লড়াই করব। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলা ও মিথ্যে মামলা জড়ানোর গুরুতর অভিযোগ তোলেন। বিধানসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর এবার চরম অভ্যন্তরীণ বিদ্রোহে আক্ষরিক অর্থে আড়াআড়ি বিভক্ত হয়ে গেল তৃণমূল কংগ্রেস। দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি পেশ করেছে। এই নজিরবিহীন বিদ্রোহের আবহে বিধানসভা স্পিকার কর্তৃক বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়াকে সম্পূর্ণ বেআইনি বলে তোপ দেগেছে তৃণমূল। এর বিরুদ্ধে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক জরুরি বৈঠক শেষে তিনি স্পষ্ট জানান, আমরা রাজপথেও লড়ব, আবার আদালতেও লড়াই করব। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলা ও মিথ্যে মামলায় জড়ানোর গুরুতর অভিযোগ তোলেন। দলের এই গভীর সংকটের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা কালীঘাটের হাই প্রোফাইল বৈঠকে উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত হতাশাজনক। শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক মিলিয়ে মাত্র ১৪ জন নেতা এই বৈঠকে যোগ দেন, যার মধ্যে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন এবং লোকসভা রাজ্যসভা মিলিয়ে দলের বিপুল সংখ্যক সদস্যদের মধ্যে হাজির ছিলেন মাত্র ৬ জন। উপস্থিত বিধায়কদের তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক কুমার দে, বীণা মণ্ডল, অসীমা পাত্র। অন্যদিকে সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন অভিষেক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, মালা রায়। এদিন এক প্রকার ক্ষোভ উগরে দিয়ে ফিরহাদ হাকিম কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা নেওয়ার ঘোষণা করেন। স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে কাজ করতে না পারা এবং পদের অমর্যাদা রুখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধায়ক শিবিরের এই ঐতিহাসিক ভাঙনের পর এবার তৃণমূলের সাংসদ মহলে বড়সড় ফাটলের ইঙ্গিত। দলের বর্ষিয়ান রাজ্যসভার সাংসদের সুখেন্দু শেখর রায় স্বয়ং এই আশঙ্কের কথা উস্কে দিয়েছে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কার্যত বিস্ফোরক দাবি করে বলেন, এত কম সময়ের মধ্যে প্রায় ৬০ জন বিধায়কের দল ছাড়ার ঘটনা নজিরবিহীন। বিধানসভায় এই বিদ্রোহের আজ আগামী দিনগুলোতে লোকসভাতে আছড়ে পড়তে চলেছে বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং রাজনৈতিক ডামাডোলের আবহে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটালো তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এদিন একগুচ্ছ নতুন নাম ঘোষণা করা হয়েছে। এই রদবদলের সবচেয়ে বড় চমক হল পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির পুনর্গঠন এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ। অন্যদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক কাজে সহায়তা করার জন্য ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে দলের নতুন জাতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুব্রত বক্সী জাতীয় ওয়ার্কিং কমিটির সহ সভাপতি পদে বহাল থাকলেও দলের রাজ্য ও জাতীয় স্তরে একঝাঁক নতুন মুখ নিয়ে আসা হয়েছে। নবগঠিত রাজ্য কমিটিতে সহ সভাপতি হিসেবে জায়গা করে নিয়েছেন সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সোয়াতি খান্ডেকার। রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, পুলক রায় এবং বাবর আলীকে। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, ডক্টর রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু এবং রাজু দত্তর মতন হেভিওয়েট নেতাদের নিয়ে গঠিত হয়েছে দলের কার্যকরী সদস্যের তালিকা। দলীয় সূত্রে জানানো হয়েছে এটি প্রাথমিক তালিকা এবং আগামী দিনের তালিকায় আরও নাম সংযোজিত হতে পারে। দলের শাখা সংগঠনগুলোতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।
যুব তৃণমূলের সভানেত্রী পদে সায়নী ঘোষ এবং সাধারণ সম্পাদক হিসেবে মধুরিমা ঠাকুরকে রাখা হয়েছে। পাশাপাশি মহিলা তৃণমূলের নেতৃত্বে থাকছেন মালা রায়। ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি পদে মলয় ঘটক এবং কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের দায়িত্বে থাকছেন বেচারম মান্না, পূর্ণেন্দু বসু। তপশিলি জাতি উপজাতি সেলের দায়িত্ব সামলাবেন বীরবাহা হাসদা। বিশেষত হকার ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইংসের সভাপতি করা হয়েছে মদন মিত্রকে। দলের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্রের পুরনো প্যানেলই আপাতত কাজ চালিয়ে যাবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইয়ে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় ভরাডুবির পর এবার রাজ্যে প্রথম জেলা পরিষদ হাতছাড়া হলো ঘাসফুল শিবিরের, সেটাও সেই শুভেন্দুর পরে। শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন উত্তম বারিক। জানা যায় 7 দিনের মধ্যে পদত্যাগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মেদিনীপুর জেলা পরিষদের আসন সংখ্যা 70। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 56টি আসন জিতেছিল তৃণমূল। বিজেপি জেতে 14টি আসন। জেলা সভাধিপতি পদে ছিলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ তৃণমূলের উত্তম বারিক। 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। সরকার বদলের পর থেকে জেলা পরিষদ মুখ হননি তিনি। শুক্রবার আচমকাই পদত্যাগ করলেন তিনি। এদিন যোগাযোগ করা হলে উত্তম বারিক জানান, আজ মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন। 5 থেকে 7 দিন পর হিয়ারিং হবে, তারপর পদ খারিজের প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবারে রাজ্যের কোর্টে। জানা যাচ্ছে, রাজ্য চাইলে প্রশাসক বসিয়ে পরিচালনা করতে পারে জেলা পরিষদ। চাইলে জেলা পরিষদের সদস্যদের মধ্যে থেকে কাউকে সভাধিপতি করতে পারে। এই প্রসঙ্গে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব ভূঁচাইত বলেন, উনি যদি পদত্যাগ করে থাকেন ওনাকে অভিনন্দন, উনি উন্নয়ন চান বলে পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুরের উন্নয়ন যদি কেউ করে থাকেন তিনি শুভেন্দু অধিকারী। ইঙ্গিতে উত্তমবাবুকে উন্নয়নের শরিক হতে আহ্বান জানিয়েছেন। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অলিখিত মাফিয়া তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আগামী 18 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারক। এক মেকআপ আর্টিস্টের দায়ের করা মারাত্মক সব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিউ আলিপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্বরূপের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, হুমকি, খুনের চেষ্টা এবং অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। এদিকে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতে শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নিউ আলিপুর বিখ্যাত ক্লাব সুরুচির সংঘ। উত্তেজিত জনতা ক্লাবের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অভিযোগ, ক্লাবের ভেতরে স্বরূপ বিশ্বাসের জন্য তৈরি গোপন এবং অত্যন্ত বিলাসবহুল এসি বেডরুমের হদিশ মেলে, যা দেখে তাজ্জব বনে যায় সাধারণ মানুষ। জনতা সেই বিছানা এবং আসবাবপত্র টেনে বাইরে বের করে আনেন। দীর্ঘকাল ধরে ক্ষমতার অপব্যবহার করে ক্লাবকে নিজের ব্যক্তিগত সাম্রাজ্য বানিয়ে রাখার এই প্রমাণ প্রকাশ্যে আসতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সুরুচির সংঘের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, নিট ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। কর্মসূচিতে যোগ দিতে আমেরিকা থেকে শনিবার দেশে ফিরেছেন প্রতিষ্ঠাতা তথা বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ দীপকে। সমাজ মাধ্যমের আগেই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। দিল্লি পুলিশের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, এখনও তাদের কাছে কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন জমা পড়েনি। এর আগে সমাজ মাধ্যমে সিজেপি প্রতিবাদে সরব হলেও শনিবার প্রথম পথে নামছে তারা। দিন কয়েক আগে কর্মসূচির কথা ঘোষণা করেছিল সিজেপি। গত বৃহস্পতিবার দলের মুখপাত্ররা জানিয়েছিলেন, যন্তর মন্তরে কর্মসূচি করার অনুমতি চেয়ে পুলিশের কাছে তখনও আবেদন জানানো হয়নি। শনিবার দীপকে দেশে ফেরার পরে তারা পুলিশের কাছে আবেদন জানান। তাদের আশা পুলিশ অনুমতি দিয়ে দেবে। মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দীপকে যে বিমানবন্দরে নামলে তাকে নিয়েই থানায় যাব, কর্মসূচির অনুমতি চাইব। যদিও সিজেপির তরফেও জানানো হয়, দিল্লি পুলিশের অনুমতি না মিললেও কর্মসূচি করবেন তারা। বিগত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে খুবই নাজেহাল অবস্থা সকলে। তবে আজ ভোর থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা, হাওড়া এবং শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে।
সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আবার জল জমার ঘটনাও ঘটেছে। এর ফলে আজ তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটেনি। আগামীকালও থাকবে বৃষ্টির সম্ভাবনা। দেশে এই মুহূর্তে ঢুকে গিয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু গোয়ার পুরো অংশ ঘিরে যাবে। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক আরও কিছু এলাকায় বর্ষার বিস্তর ঘটবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে বাংলায় বর্ষা প্রবেশের কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। এক নজরে দেখে নেওয়া যায় কেমন থাকবে আগামীকালের আবহাওয়া। উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি। শনিবার দার্জিলিং, আলিপুর দুয়ার উল্লেখযোগ্যগুলোতেই বৃষ্টিপাত হতে পারে, তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা কম। এই জেলাগুলো নাকি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এছাড়াও তাপমাত্রার ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। জানা গিয়েছে উত্তরবঙ্গে আগামী 2 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।